আমার সঙ্গে এসব কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমি চিৎকার করে বলতে লাগলাম, রাজীব, আপনি কোথায়? আমাকে এখান থেকে বের করুন। আমার দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ পুরো বেসমেন্ট আলোয় আলোকিত হয়ে গেল। আমি আতঙ্কের চারপাশে তাকিয়ে দেখলাম সেটা বাড়ির বেসমেন্ট, এবং দরজার পাশে রাজীবকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে তাড়াতাড়ি তার দিকে ছুটে গেলাম এবং জোরে জোরে কাঁদতে লাগলাম। হঠাৎ সে আমার চুলের মুঠি শক্ত করে ধরে আমার মুখের কাছে মুখ এনে বলল, কার অনুমতিতে তুমি কাজের লোকদের উপর তোমার সিদ্ধান্ত ছেড়েছ? তার কঠোর কণ্ঠস্বর শুনে আমার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি কিছু বলার আগেই সে আবার বলল, সকালেই তোমাকে বলেছিলাম তোমার চোখে এক ফোঁটাও জল দেখতে চাই না। এ কথা বলেই হঠাৎ সে আমার গালে সজোরে থাপ্পড় মারল। আমি টলতে টলতে মাটিতে পড়ে গেলাম। এরপরে সে আমার দিকে তাকিয়ে বলল, এরপর থেকে যদি তুমি নিজের কোনো সিদ্ধান্ত কোনো কাজের লোক বা অন্য কোনো লোকের ওপর ছাড়ো, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তুমি কি পরবে, কি খাবে, সব আমি ঠিক করব। তুমি সব কিছু আমার কাছে জিজ্ঞাসা করে করবে। যদি তুমি অন্য কাউকে তোমার জীবনে আনার সাহস করো, তাহলে আমি তোমাকে মেরে তোমার শরীর কুকুর বেড়ালকে দিয়ে খাওয়াবো। তার এই কঠোর কণ্ঠস্বরে আমি সঙ্গে সঙ্গে হ্যাঁতে মাথা নাড়ালাম। তখনই সে আমার মুখের কাছে মুখ এনে বলল, যদি এই কথা ভুলে যাও, তাহলে মনে রেখো তুমি মানুষ নয়, জল্লাদকে দেখতে পাবে। তার এই কথা শুনে আমি একেবারে চুপ হয়ে গেলাম। এরপরে সে আমাকে টানতে টানতে সোজা ঘরে নিয়ে এলো। ঘরে আসতেই না জানি কেন আমার অদ্ভুত ভয় করতে লাগলো। কেননা আমার মনে হচ্ছিল এই লোকটি আবার আমার ওপর সেই অত্যাচার করবে যেটা গত রাতে করেছিল। কথায় বলে না, মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় যখন কোনো ইঙ্গিত দেয়, তখন তার কোনো না কোনো মানে অবশ্যই থাকে। আমার সাথেও তেমনই কিছু ঘটল। ঘরে ঢোকার সাথে সাথেই সে আমার উপর জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ল আর আমার শরীরের বিভিন্ন জায়গায় কামড়াতে শুরু করলো। আমি ব্যথায় চিৎকার করতে লাগলাম, কিন্তু সে হাত দিয়ে আমার মুখ চেপে ধরে রাখলো যাতে আমার আওয়াজ বাইরে বের না হতে পারে। সে আমার স্বামী, আমার প্রতি তার সম্মান থাকা উচিত, কিন্তু সে আমার সাথে একটা খেলনার মতো ব্যবহার করলো আর আমার আত্মসম্মান চূর্ণ বিচূর্ণ করে দিল। অনেকক্ষণ ধরে আমায় ব্যবহার করার পর সে যখন আমার থেকে আলাদা হলো, তখন আমার শরীরে আর কোনো শক্তি ছিল না। আমি সম্পূর্ণ ভেঙে একদিকে পড়ে রইলাম। আমার হৃদয় কাঁদছিল, কিন্তু আমার চোখের জল যেন শুকিয়ে গেছে। মাত্র 2 রাতেই এই মানুষটা আমাকে শেষ করে দিয়েছে। সামনে যে জীবন আছে সেটা আমি কিভাবে কাটাবো, এইভাবেই আমার প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছিল। ভোরের আলোয় আমার চোখ খুলল, কিন্তু শরীরে এত ব্যথা ছিল যে 1 ইঞ্চি নড়ারও শক্তি আমার ছিল না। তাই আমি একেবারে নিষ্প্রাণ অবস্থায় পড়ে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ সে আমাকে নিজের দিকে টেনে নিল আর আমার মুখ শক্ত করে ধরে আমার চোখে চোখ রেখে বলল, তোমার উচিত উঠে গিয়ে স্বামীর জামাকাপড় বের করে রাখা, কিন্তু তুমি তো শুয়েই আছো। আমি ভয়ে ভয়ে মাথা নাড়ালাম আর উঠতে চেষ্টা করলাম, কিন্তু সে আমার 2 বাহু জোরে চেপে ধরে আমার উপর ঝুঁকে পড়ে বলল, আমি কি বলেছি উঠতে? সে কি করতে চাইছে আমি বুঝতে পারছিলাম না। যেন সে একটা রহস্য যেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমার মনে হচ্ছিল আমি তাকে বলি, আমি কোনো পুতুল না, একজন জীবন্ত মানুষ, কিন্তু আমি কিছুই বলতে পারলাম না, কারণ যদি একটা শব্দ বলতাম তাহলে হয়তো সে আমাকে আবার শাস্তি দিত। অনেকক্ষণ সে আমাকে জড়িয়ে ধরে পড়ে রইল। তারপরে হঠাৎ সে উঠে দাঁড়ালো আর বলল, আমি চান করতে যাচ্ছি, তুমি আমার কালো রঙের ড্রেস বের করে রাখো। এটা বলেই সে সোজা বাথরুমে চলে গেল। আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠতে গেলাম, কিন্তু আমার কোমরে তীব্র ব্যথা অনুভব হলো। যেভাবে সে আমাকে বিছানায় ফেলে দিয়েছিল তাতে হয়তো আমার কোমরে চোট লেগেছে। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম এবং আলমারি থেকে তার জামাকাপড় বের করে ড্রেসিং টেবিলে রাখলাম, কেননা এই মানুষটার কোনো বিশ্বাস নেই। এই সামান্য ভুলের জন্য সে হয়তো আমার জান নিয়ে নিতে পারে। ব্যথায় আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, চোখে বারবার জল চলে আসছিল। কিছুক্ষণ পর সে তোয়ালে পেঁচিয়ে বাইরে এলো। আমি একবার তাকে মাথা নিচু করে বললাম, রাজীব, কোমরের ব্যথায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। সে অবাক হয়ে একবার আমার শরীরের দিকে তাকালো এবং কিছু না বলেই ড্রেস পাল্টাতে লাগলো। এরপরে সে আলমারি থেকে একটা চাদর বের করে হঠাৎ সেই চাদর দিয়ে আমাকে মুড়ে আমাকে কোলে তুলে নিল। আমি ভয়ে ভয়ে তার দিকে তাকালে সে আমার চোখে চোখ রেখে বলল, তোমার অবস্থা আমার ভালো লাগছে না, তাই তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। এক মুহূর্তের জন্য আমি অবাক হয়ে গেলাম, কেননা যে মানুষটা আমাকে ঘর থেকে এক পা বেরোতে দিতে চায় না, সে আজ নিজে থেকেই আমাকে বাইরে নিয়ে যাচ্ছে। সে আমাকে নিয়ে গাড়িতে বসালো এবং বলল, ডাক্তারকে বাড়িতেও ডাকা যেত, কিন্তু আমার হাতে সময় কম, তাই তোমাকে নার্সিংহোমে রেখে অফিসে যাব। তুমি চেক আপ করে অপেক্ষা করো, আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসব। আমি হালকা করে মাথা নাড়ালাম। কিছু দূর যাওয়ার পর সে একটা নার্সিংহোমের সামনে গিয়ে গাড়ি থামালো। এরপরে একটা নার্সকে কিছু টাকা দিয়ে বলল, এনাকে সাবধানে ডক্টর মুকেশের কাছে নিয়ে যাও। নার্স আমার দিকে অবাক চোখে তাকালো, কেননা আমার মুখেও শরীরে তার নির্যাতনের চিহ্ন ছিল। লজ্জায় আমি মাথা নিচু করে নিলাম। নার্স আমার হাত ধরে নিয়ে যাওয়ার সময় শান্ত গলায় বলল, আপনি ঠিক আছেন তো? আমি আস্তে করে মাথা নাড়ালাম এবং বললাম, প্লিজ আমাকে ডক্টর মুকেশের কাছে নিয়ে চলুন।
আমার ভীষণ কষ্ট হচ্ছে। সে আমাকে নিয়ে একটা কেবিনের দরজায় টোকা দিল এবং ভেতরে ঢুকলো। কিন্তু দরজার ভেতরে ঢুকে যা দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম। কেননা সে দেখতে একেবারে আমার স্বামীর মতো। আমি একবার নার্সের দিকে আর একবার সেই ডাক্তারের দিকে তাকালাম। সেই ডাক্তার হেসে নিজের জায়গা থেকে উঠে এসে আমার হাত ধরল এবং বলল, বৌদি, আমি আপনার দেওর। এই কথা বলে সে আমাকে যত্ন করে একটি চেয়ারে বসিয়ে দিল। আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না। না জানি কেন আমার মনে হচ্ছিল এই মানুষটাই আমার স্বামী। শুধু আমার সাথে অভিনয় করছে। কিন্তু শুধু একটা বিষয় আলাদা ছিল, আর সেটা হলো তার হাতে কোনো ট্যাটু ছিল না, যদিও আমার স্বামীর হাতে ট্যাটু ছিল। এই কারণেই আমি খানিকটা স্বস্তি পেলাম। সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার মুখে এই দাগগুলো কিসের? এরপরে সে হঠাৎ থেমে গেল, কারণ তার নজর আমার গলায় গিয়ে পড়ে। এরপরে চোখ সরিয়ে নিতে নিতে সে বলল, আপনি কেন তাকে বিয়ে করলেন? হঠাৎ তার এই প্রশ্নে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কেননা সে তো তার দাদা। তাহলে সে কেন এমন প্রশ্ন করছে? আমি কিছু বলার আগে সে আবার বলল, আমি জানি আমার দাদা কেমন মানুষ। আমি এবারও কিছু বললাম না, শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম, কারণ আমি জানতে চাইছিলাম সে আর কী বলতে চায়। কিছুক্ষণ পরে আমি বললাম, আমার কোমরে খুব ব্যথা করছে। এসব প্রশ্ন করে আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করছেন। আমার কথা শুনে সে হালকা মাথা নাড়ালো এবং হঠাৎ করে এক মহিলা ডাক্তারকে নিজের কেবিনে ডেকে নিল। সেই মহিলা ডাক্তার আমার দিকে একবার তাকিয়ে আমাকে ভিতরে নিয়ে গেল এবং আমাকে উল্টো করে শুয়ে ধীরে ধীরে কোমরে মলম লাগাতে লাগলো। হঠাৎ সে বলল, জানেন আমি কে? আমি নাতে মাথা নাড়লে সে হেসে বলল, আমি আপনার যা, মানে আপনার স্বামীর ভাইয়ের স্ত্রী। আমরা দুজনেই ডাক্তার। আমি কিছুই বললাম না, কেননা আমার স্বামী আমাকে তার নিজের পরিবারের কাছে পাঠিয়েছে। তাই আমি কোনো অপ্রয়োজনীয় কথা বলে আমার জীবনে আরও কঠিন করতে চাই না। সে আমার মাথায় হাত বুলে হঠাৎ বলল, আমার খুব খারাপ লাগছে যে তুমি এমন একজন মানুষকে বিয়ে করেছো। এখন থেকে নিজেকে শক্ত করো, নিজের জন্য লড়ো। কতদিন এমন অপমানিত হয়ে এখানে আসতে থাকবে? এরপরে কখনো যদি তোমার স্বামী তোমার সঙ্গে নিষ্ঠুরতা করতে চায়, তাহলে সাহস করে তার মুখোমুখি হয়েও। এভাবে নিজেকে তার হাতে তুলে দিয়ে তাকে নিজের ইচ্ছে মতো চলতে দিও না। এরপরে সে আমাকে বাইরে নিয়ে এলো। ডক্টর মুকেশ চুপচাপ আমার দিকে তাকিয়েছিলেন। তারা দুজন যখন আমার প্রতি এত সহানুভূতি দেখাচ্ছিল, তখন আমারও তাদের কাছে জানতে চাওয়া উচিত ছিল তারা আসলে কী বলতে চাইছে। আমি ডক্টর মুকেশের দিকে তাকিয়ে বললাম, আপনার দাদার আসতে আরও আধা ঘন্টা দেরি আছে। আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। যদি আপনি আমাকে আপনার ছোটো বোন ভেবে সত্যি কথা বলেন, তাহলে অনেক উপকার হবে। আমার কথা শুনে ডক্টর মুকেশ মাথা নেড়ে বললেন, বলুন, কি জানতে চান? এক মুহূর্তের জন্য আমি চুপ করে রইলাম, কেননা আমি ভাবছিলাম যদি এই লোক আমার স্বামীর কাছে সব কিছু বলে দেয়, তাহলে সে আমাকে মেরেই ফেলবে। তবেও আমি সাহস করে ডক্টর মুকেশের দিকে তাকিয়ে বললাম, আপনার দাদার আচরণ খুব অদ্ভুত। সে কামড়ে আমার রক্ত বের করে দেয়। যদি আমি নিজের ইচ্ছে মতো কিছু করি, তাহলে সে একেবারে পশুর মতো হয়ে যায়। এর পেছনে কি কোনো অতীতের যন্ত্রণা আছে, নাকি অন্য কোনো কারণ? আমার কথা শুনে ডক্টর মুকেশ চুপ করে রইলেন। হঠাৎ তার স্ত্রী বলল, তোমার বাড়ির লোক কি বিয়ের আগে ছেলের বাড়িতে কোনো খোঁজ খবর নেয়নি? আমি মাথা নেড়ে বললাম, না। এরপরে ডক্টর মুকেশ এমন কিছু বললেন যা শুনে আমি স্তম্ভিত হয়ে তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কেননা ডক্টর মুকেশ বললেন, তোমার স্বামী সুস্থ নয়, এটা মেন্টাল পেশেন্ট। কিন্তু সে সেটা মানতে চায় না এবং চিকিৎসাও করাবে না। সে সুন্দরী মেয়েদের নিজের জীবনে আনে, তারপরে অত্যাচার করে মেরে ফেলে। কিন্তু টাকার জোরে সে সব কিছু ধামাচাপা দিয়ে দেয়। আমার হৃদয় জোরে জোরে ধুকধুক করতে লাগলো, কেননা যেভাবে ও আমার গায়ে দাঁত বসাতো তাতে এটা মিথ্যা কথা হতে পারে না। আমি ডক্টর মুকেশ তার স্ত্রীকে হাত জোর করে বললাম, আল্লাহর জন্য আমাকে সাহায্য করুন। হয়তো উপরালায় আপনাদের সঙ্গে আমার দেখা করিয়েছে, যাতে আমি এই ফাঁদ থেকে মুক্তি পেতে পারি। আমার বিয়ে হয়েছে মাত্র 2 দিন, আর এই 2 দিনেই সে আমার জীবন শেষ করে দিয়েছে। আমি আর ওর সঙ্গে থাকতে চাই না। তখন আমার যা বললেন, কিন্তু সেটা সম্ভব না, কেননা সে যতক্ষণ তোমাকে শেষ করে দেয় ততক্ষণ তোমাকে ছাড়বে না। আমরা সবাই জানি, কিন্তু আমরা কিছুই করতে পারি না, কারণ তার কাছে টাকা আছে, ক্ষমতা আছে। যদি আমরা তার বিরুদ্ধে দাঁড়াই, তাহলে সে আমাদের ডাক্তারি লাইসেন্স কেড়ে নেবে আর এমন মামলা চাপাবে যাতে আমরা জেলে চলে যাব। আমি হাউমাউ করে কাঁদতে কাঁদতে ডক্টর মুকেশের দিকে তাকিয়ে বললাম, আপনি কিছু করুন, শুধু আমাকে ওর বাড়ি থেকে বের করে দিন। যাই হোক না কেন, আমি কখনোই আপনার নাম পর্যন্ত নেব না। শুধু আমাকে একটু সাহায্য করুন। আমার কথা শুনে ডক্টর মুকেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর হঠাৎ বললেন, তোমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে। এমন এক জায়গায় যেতে হবে যেখানে সে যেন তোমাকে খুঁজে না পায়। যদি তুমি এই শহরেই থাকো, তাহলে সে তোমাকে বাঁচতে দেবে না।
আমার মন কেঁদে উঠল। আমার মা বাবা সহজ সরল মানুষ, তারা মেয়েকে সুখে রাখার জন্য এই বিয়ে দিয়েছিলেন, কিন্তু তারা এটা জানতেন না যে সুখের আশায় তারা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। ডক্টর মুকেশ একটা পরিকল্পনা করলেন এবং আমাকে বললেন, তুমি আপাতত রাজীবের সঙ্গে 3 দিন থাকো, তারপর যখন রাতে সে গভীর ঘুমে থাকবে তখন বাড়ির পেছনের দিকে দিয়ে বেরিয়ে গলির শেষ মাথায় চলে আসবে। আমার গাড়ি সেখানে তোমাকে তুলে নেবে। আমি টেনশনে ছিলাম যে এই মানুষটা সত্যি আমাকে সাহায্য করবে তো, কিন্তু তবুও আমি তার কথা মতো সেটাই করলাম। রাজীবের চোখ এড়িয়ে বাড়ির বাইরে চলে এলাম এবং দেখলাম সত্যি সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি সেই গাড়িতে উঠে পড়লাম। এরপরে ট্রেনে করে করলার উদ্দেশ্যে রওনা হলাম। ডক্টর মুকেশ আমাকে কিছু টাকা দিয়েছিল, সেটা দিয়ে আমি একটা গরিব বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম। শুরুতে আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু এখন আমি অনেক শান্তিতে আছি। এখন আমি শুধু উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা করি যে কখনো কোনো মেয়ের সঙ্গে যেন এমন কিছু না ঘটে, যেন কোনো মেয়েকে এই যন্ত্রণা সহ্য করতে না হয়, কারণ কোনো মেয়েরাই এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা রাখে না। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এমন সুন্দর সুন্দর গল্প শুনতে পাশেই থাকবেন। ধন্যবাদ।